ঈদ ঘিরে মহাসড়কে বেড়েছে প্রাণঘাতী দুর্ঘটনা। দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেল দুর্ঘটনায় ঘটছে মর্মান্তিক সব প্রাণহানির ঘটনা। ভোররাতে কুমিল্লার জাঙ্গালিয়া কচুয়ায় পাদুয়ার বাজার বিশ্বরোড রেল ক্রসিংয়ে ভয়াবহ ট্রেন বাস সংঘর্ষে অন্তত 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। নিহতদের মধ্যে 7 জন পুরুষ, 3 জন নারী এবং 2 জন শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে, মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে রেল ক্রসিং অতিক্রমের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেল ট্রেন বাসটিকে সজোরে ধাক্কা দিলে এটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্তে 2টি কমিটি গঠন করা হয়েছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। এছাড়া হবিগঞ্জের মাধবপুর বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন আরও 4 জন। এসব দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট সবার অবহেলা ও অসচেতনতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আইন থাকলেও তার যথাযথ প্রয়োগের অভাব এবং ট্রাফিক নিয়ম মানার প্রতি অনীহা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। কর্নার ম্যাচে পাইছি 11 জন আর আহত পাইছি 10-11 জন। এই লইয়া গেছে হাসপাতাল। কিছু যাত্রী হয়তো মানে বাসের সাথে ধাক্কা খাইছে, ওই সময় ওরা ওরা চাইছিল যাতে জীবন বাঁচাইতে, ওরা লাভ দিয়ে ওই পারে পড়ছে এপারে পড়ছে, ওরা আহত হয়েছে। ওরা আসলে সাদে আছে। বিশ্বরোডে হেঁটে সামনে থেকে গাড়ি মানে শব্দ একটা বুমের শব্দ হয়েছে, তারপর হচ্ছে মানুষের দলে কান্দন। হ্যাঁ, কান্দার হচ্ছে আমরা তো মানে বইটা বইছি বলতে পারি না। যেহেতু লাইনম্যান যদি আপনার এই যে বাস যায় একটা সিগন্যাল ওই জিনিসটা যদি দেওয়া হতো তাহলে বাসটা কিন্তু আসতো না। 3টা আমরা সংবাদ পাই যে ট্রেন এবং বাসের সড়ক দুর্ঘটনা হয়। সঙ্গে সঙ্গে আমরা কুমিল্লা সদর দক্ষিণ সৌরবাজার ফায়ার স্টেশন মুভ করি। ওইখান থেকে এই যে যেখান থেকে ফতুয়াবাজার বিশ্ব রোড ফ্লাইওভারের নিচে যেখানে অ্যাক্সিডেন্ট করছে ওইখানে আমাদের প্রথম সার্ভে করা হয়। ওইখান থেকে সার্ভে করতে যেখানে আসছি আমরা 3 জন ডেড বডি পাইছি। 3 জন ডেডের মধ্যে 2 জন পুরুষ, 1 জন মহিলা। কেন এই ঘটনাটি ঘটেছে সেজন্য আমি একটি তদন্ত কমিটি গঠন করে দেবো আমাদের প্রশাসনের পক্ষ থেকে। সেখানে আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকবে, তারপর আমাদের হাইওয়ে পুলিশের মৌলভীবাজার জেলা কারাগারে এবারেও বন্দীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। মৌলভীবাজার কারাগারে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। শনিবার কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে কারাবন্দীদের পাশাপাশি কারাগারের অভ্যন্তরে দায়িত্বরত কারারক্ষীরাও অংশ নেন। নামাজ শেষে বন্দীদের মাঝে পরিবেশন করা হয় ঈদের বিশেষ খাবার। পাশাপাশি স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে অনেক বন্দীর চোখে মুখে দেখা গেছে আনন্দ আর আবেগের মিশ্র অনুভূতি। জেল সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, কারাগার বন্দীদের স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্দীরা যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন সেজন্যই এই বিশেষ আয়োজন করা হয়। পাশাপাশি স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত রেখে স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে। মৌলভীবাজার কারাগারে 559 জন কারাবন্দী রয়েছেন। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য তিনি কারাগারে এসেছেন। উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। আমার বাইরে দেখাতেছি ভাই ভালোই আছেন, পরিবেশ সুন্দর, আমরা গেতে লাগছে আর আমিও মনে হয় আছেন তাই তেলের ভিতরে আমরা বুঝতাম পারলাম তাই যে ভালো আছে। বিগত অনেক দিন ধরে আসা যাওয়া করি আসামি দেখার জন্য। তো আগের চেয়ে এখন বর্তমান পরিস্থিতি খুব সুন্দর লাগছে এবং দেখতেও খুব ভালোই লাগছে। আশা করি ভবিষ্যতে এভাবে থাকবো, আমরা আশা করি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে খুলনার জাহানাবাদ চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের দিন থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হাজার হাজার মানুষ ভিড় করছেন এই চিড়িয়াখানায়। কেবল খুলনা শহর নয়, আশেপাশের জেলা যশোর, বাগেরহাট ও সাতক্ষীরা থেকেও অসংখ্য মানুষ ছুটে আসছেন এই বিনোদন কেন্দ্রে। চিড়িয়াখানায় কর্তৃপক্ষ জানিয়েছেন, ঈদের ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশ পথে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী ও সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মীরা।
ঈদকে ঘিরে ভোলার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে এবার দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের ছুটি মানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হওয়া। বিশেষ করে শিশু কিশোরদের আনন্দ দিতে অভিভাবকরা ভিড় করছেন বিভিন্ন রাইডস, নৌ ভ্রমণ এবং খোলা প্রাকৃতিক পরিবেশে। অনেক জায়গায় অস্থায়ী খাবারের দোকান, খেলনা স্টল, সাংস্কৃতিক আয়োজনও বসেছে, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলেছে। তবে অতিরিক্ত ভিড়ের কারণে কিছু জায়গায় যানজট, নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও চ্যালেঞ্জ দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা পরিস্থিতি সামাল দিতে কাজ করছে, যাতে সবাই নিরাপদে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। কৃষিভিত্তিক জেলা ঠাকুরগাঁওয়ের কৃষকদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন চাষাবাদ। চলতি বছর আলু চাষের স্বপ্ন বুনেছিলেন তারা। আলুর ফলনও ভালো হয়েছে, তবে বাজার দর কমে যাওয়ায় তাদের আশায় গুড়ে বালি। উৎপাদন খরচ তুলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় আছেন তারা। প্রতিনিধি জয় মহন্ত অলোকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কৃষিভিত্তিক জেলা ঠাকুরগাঁও, কৃষকের একমাত্র ভরসা ক্ষেতের ফসল। এক বুক আশা নিয়ে এবারে চাষ করছেন আলু। ফলন ভালো হওয়ায় হাসিও ফুটেছে তাদের মুখে, তবে সে হাসি ম্লান হয়ে গেছে বাজারে আলুর দর পতনে। 15 থেকে 20 টাকা কেজি দরে বিক্রি হলে কিছুটা লাভের মুখ দেখতেন কৃষকরা। অথচ এই অঞ্চলে বর্তমানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 5 থেকে 60 টাকায়। এখন লাভ তো দূরের কথা, মূলধন ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় কাটছে দিন। 4 বিঘা আলু করছি 50 শতকে, তো আলু লস খাইছি। তো আমার খরচ হয়েছে প্রায় 35-40 হাজার খরচ হবে বিঘায়। মূল চালানটা আসবে কিনা সন্দেহ আছে। গতবার 8 বিঘা মাটি আলু লাগাইছিলাম, এবারও 9 বিঘা লাগাইছি। আর মানে আমরা অনেকগুলা ঋণ নিছি। এই আলুর যদি আমরা দাম না পাই, তাহলে এই ঋণ মহাজন আমরা শোধ করব কিভাবে? আলু কৃষিটা যে অবস্থা বর্তমানে, আর যে বেলাইট আর যে সার বিষের খরচাটা হাল পর্যাপ্ত পরিমাণ, ওই হিসাবে যে বাজারের অবস্থাটা কিন্তু করতে হয় না। নিম্ন হলো বাজারের 20 টাকার উপরে থাকতে হয়, তাহলে কিন্তু সবকিছু জিনিসের খরচাটা কিছু গায়ে গায়ে চলে আসে। আমরা কৃষকরা মানে ন্যায্য দাম পাচ্ছি না, এমন অবস্থা বিক্রি করতে যাচ্ছি, কিন্তু 5 টাকা কেজি 6 টাকা কেজি, এটা তো মনে করেন কিছুই থাকবে না। কৃষি অফিস বলছে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে আলুর আবাদ বেশি হয়েছে। এর প্রভাব পড়েছে বাজারে। ভবিষ্যতে চাষিদেরকে চাহিদা ভিত্তিক আলু চাষ করার আহ্বান জানানো হয়। আমাদের গত বছরে আলুর লক্ষ্যমাত্রা ছিল 34,725 হেক্টর জমিতে। আমরা এবার লক্ষ্যমাত্রা কম ধরেছি এবং কৃষকদেরকেও আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি যে এত ব্যাপক হারে আলুর আবাদটা না করে একটু আলুটা চাহিদা ভিত্তিক আলুর আবাদ যেন কৃষক করে। তো তারপরেও আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং কিছুটা বেশি হয়েছে লক্ষ্যমাত্রার তুলনায়। আর বর্তমানে আলুর দাম, বাজার মূল্য আসলে কৃষক ওভাবে পাচ্ছে না। আর সংশ্লিষ্টরা বলছেন দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানি করা গেলে লাভবান হতো দেশের কৃষকরা, সমৃদ্ধ হতো দেশের অর্থনীতি। তাছাড়া স্থানীয়ভাবে আলু সংরক্ষণাগার গড়ে তোলা হলে আলুর ন্যায্য দাম পেত কৃষকরা। আবু নাইমশা, চ্যানেল এস নিউজ ডেস্ক। মৌলভীবাজারে পরিবেশ বান্ধব সাশ্রয়ী জ্বালানি হিসেবে গোবর লাঠি বা মুঠের গুটের কদর বেড়েছে। একসময় কেবল নিম্নবিত্ত পরিবার রান্নার কাজে এই জ্বালানি ব্যবহার হতো, কিন্তু বর্তমানে গ্যাস, কাঠ ও অন্যান্য জ্বালানির দাম বেড়ে যাওয়ায় গ্রামের গরু লালন পালনকারী অধিকাংশ পরিবার মুঠে গুটে তৈরি করছে। তবে এটি পরিবেশ বান্ধব হলেও জৈব সার ধ্বংস করে দিচ্ছে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মৌলভীবাজার থেকে সহকর্মী মঞ্জু বিজয় চৌধুরীর পাঠানো তথ্য চিত্রে প্রতিবেদন। এক সময়ে গ্রাম বাংলার রান্নাঘরে জ্বালানি হিসেবে ব্যবহার হতো গোবর লাঠি, মুঠে কিংবা ঘুঁটে। কিন্তু উন্নয়নের ছোঁয়ায় দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত চলে গেছে গ্যাস, বিদ্যুৎ। রান্নাবান্নার প্রাচীন পদ্ধতি থেকেও সরে এসেছিলেন মানুষ। তবে জ্বালানি সংকটের নতুন এই পরিস্থিতি তাদের ফিরিয়ে নিচ্ছে আগের ব্যবস্থায়। জ্বালানির চাহিদা মেটাতে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষ খুঁজছেন বিকল্প কোনো সমাধান। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চলে অনেকে ঝুঁকছেন কাঠ, খড়, লাকড়ির দিকে।
উদ্ভূত এই পরিস্থিতিতে গ্যাস বিদ্যুতের বিকল্প হিসেবে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় কদর বাড়ছে এসব জ্বালানির। এখানকার গ্রামাঞ্চলের গৃহবধূরা রান্নার কাজে ব্যবহার করছেন গরুর গোবরের তৈরি বিশেষ এক খড়ি। অঞ্চল ভেদে যা গোবর লাঠি, মুঠে, ঘুটে কিংবা চটা নামে পরিচিত। এটা হয় মুটিও হয়, ছোটাও হয়। আমরা এটা দেই দিন আমরা খরচ দিয়া তো আমরা কুলাইতাম পারি না, আর দামও পাই না গ্যাসের। বাঁশ কিনা মুঠটা দেই, মুঠটা দিয়ে আমরা 6 মাস মুঠটা জ্বালাই, আর বাকিটা আমরা বন্তনে নেড়াবে তাই না কাতালাতা টুকাই আমরা রান্ধি। আমরা সিলিন্ডার আনবার ক্ষমতা নাই। আমরা শাশুড়ি আমরা বানাইছিল, আমরা দইরা রাখছি, আর আমরা বাঁশ নাই টুকাইয়া থাকাইয়া দেই। আমরা ক্ষমতা নাই, আমরা মনে করো গ্যাস আনতাম বা সিলিন্ডার আনতাম, ওটাই আমরা করি ব্যবহার করি। আর 6 মাস আমরা নেড়া বাতা জ্বালাই। প্রতিদিন 1000-এর উপরে মুটিয়া দিতে পারি। তা গোবর দিয়ে খসলাইয়া ছটি বাঁশ পারিয়া বাঁশ দিয়া ছটি করিয়া আমরা মুটিয়া দেই। এগুলো আমরা ব্যবহার করি যে সিলিন্ডার তো থাকে না সবসময়, আমরা গোবর দিয়া ছোটা বানাইয়া এইটা আমরা ব্যবহার করি। গোবর দিয়ে বিশেষ এই জ্বালানি তৈরির উদ্যোগকে উৎসাহিত করলে এটি শিল্পে পরিণত হতে পারে বলে মনে করছেন এই পরিবেশ কর্মী। আমরা যদি এই জ্বালানি তৈরি করে তাদেরকে যদি আমরা উৎসাহিত করি, তাহলে আমি মনে করি এটি একটি শিল্পের আকারে যাবে। এবং আমাদের জ্বালানির আজকে যে ভারসাম্যতা চলছে, আজকে যেভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে এবং একটি সিন্ডিকেট তৈরি করা হচ্ছে, এর থেকে বাঁচতে গেলে আমরা যদি এই উদ্ভাবনী শক্তিকে যদি আমরা কাজে লাগাই, তাহলে আমাদের গ্রামীণ মানুষের, প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে এবং জ্বালানি যে সমস্যা সেটা কিছুটা হলেও সেটা লাঘব হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, মাটির প্রাণ জৈব পদার্থের রাজা হলো গোবর সার। সেই গোবর যখন জ্বালানি হিসেবে পোড়ানো হয় তখন তা সত্যি দুঃখজনক। প্রকৃতি বান্ধব গরু আমাদের দিন দিন কমে যাচ্ছে, গোবরও কমে যাচ্ছে, ওভারঅল জৈব সারের পরিমাণ খুবই কমে যাচ্ছে। এই অবস্থার মধ্যে আমরা যদি গোবর চটাটা পুরা থেকে এই গরিব কৃষক, ভূমিহীন কৃষক যারা আছে তারা তো বুঝে না, তো তাদের গোবরটা যদি তাদের স্তূপ দিয়ে যদি আমরা পরে কিনে নিতে পারি, তখন কিন্তু তারা সে টাকার লোভে কিন্তু সেটা দিয়ে চটা বানাবে না। তো আমরা সেদিকে খেয়াল রাখছি। গরুর গোবর দিয়ে বা গোবরের সঙ্গে তুষ মিশিয়ে সেগুলো পাট কাটে কিংবা বাঁশের কঞ্চির সঙ্গে পেঁচিয়ে রোদে শুকিয়ে তৈরি হয় ঘুঁটে, যা রান্নার কাজে ব্যবহারের পাশাপাশি বিক্রি করেও চলে অনেকের সংসার। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। শুক্রবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এই প্রস্তাব উত্থাপন করেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। 1971 সালে পাকিস্তানি সামরিক বাহিনী যে অভিযান চালায় তা জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যার শামিল উল্লেখ করে তিনি বলেন, এই ঘটনাকে অনেক আগেই গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত ছিল। এছাড়া হত্যাযজ্ঞের সহায়তা করার জন্য জামায়াতে ইসলামীকে বিচারের মুখোমুখি করতে হবে বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।